ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপের আজকের ব্লগে আমরা দেখতে পেলাম যে চমক দিতে বেরিয়ে পড়েছে চকচকে শাড়ি পরা মাকে নিয়ে। মাঝখানে কোথাও গেমা দালাল নিশ্চয়ই উঠবে, কন্টেন্ট বানাতে যাচ্ছে দর্শকদের চমক দিতে। কিন্তু ঘরের থেকে স্টোন থ্রো ডিস্টেন্স দূরে থাকা আত্মীয়ের বাড়ি তার যাওয়া হয় না, ঠিক আছে না? আর মিথ্যে কথা বলে দিল কি গেলেও তোমাদের দেখানো হয় না, যদি যায় সেই জায়গাটার নাম সে জানবে না। যাই হোক, অসুস্থ দিদাকে দেখতে যাওয়ার তার সময় নেই, কিন্তু ব্লগের জন্য কন্টেন্ট বানাতে বেরিয়ে পড়েছে। দিদা অতদিন অসুস্থ হয়ে পড়েছিল, তার মাকে নিয়ে সে একবারও যায়নি এবং তার মায়েরও মনে হয়নি অসুস্থ মায়ের পাশে গিয়ে একটু বসি, তার কাছে একটু থাকি। হয়তো সে মানুষটার বয়স হয়েছে, হয়তো এই শেষ, তাকে আর দেখতে পাবো না। বলে লাভ নেই, এই ধরনের মানসিকতা এদের নেই। কারণ যে মানুষ মৃত মায়ের ফটোতে হাড় চড়ানো আছে, জল মিষ্টি দেওয়া আছে, সেই ছবির পাশে বসে কচুরি ঠুসতে পারে, তার সম্বন্ধে আর কি বলবো। 3 মাসের মেয়েকে তাড়িয়ে দিয়েছে, এ তো পুরো জগজাহির ব্যাপার, এ তো আমি বানিয়ে বানিয়ে বলছি না। তো যাই হোক, আরও আমরা কি জানতে পারছি যে যতক্ষণ দিদার অন্ত্যেষ্টি সংস্কার হয়েছে, অন্ত্যেষ্টি সংস্কারে এই লোকটি গেছিল। কারণ ওয়াইটিতে লোকে বলবে তো দিদা মারা গেছে তুমি গেলে না, সুতরাং ওয়াইটিতে লোককে জবাব দিতে হবে, তাই অন্ত্যেষ্টি সংস্কারে সে গেছিল। কিন্তু তার বাবা যায়নি, শাশুড়ির শেষ সময়েও তার বাবা উপস্থিত হয়নি সেখানে। এবার কিন্তু মায়াপুরে বেড়াতে যেতে পারে, সে গেমা দালালের বাড়িতে ডিনার খেতে যেতে পারে। আমি শুধু অসঙ্গতিগুলো তুলে ধরছি ডিয়ার ফ্রেন্ডস, আপনারা মিলিয়ে দেখুন কথাগুলো সত্যি বলছি কিনা। একটা মানুষ তার শাশুড়ির অন্তিম দিনে তাকে দেখতে যাওয়া তো দূর, তার অন্ত্যেষ্টি সংস্কার অ্যাটেন্ড করে না, কিন্তু মায়াপুরে আনন্দ করে ঘুরতে যায়, গেমা দালালের বাড়িতে ডিনার খেতে যায়, যেখানে গেমা দালাল যুগলবন্দি দেখাচ্ছিল। কারণ তার আগেই তার রাইভাল, যে এরা ভাবে রাইভাল, আমরা ভাবি এক্স ওয়াইফের ভিডিওতে বাবা মাকে একসঙ্গে দেখানো হয়েছে, সুতরাং গেমা দালাল একটা বয়স্ক কাপলের যুগলবন্দি দেখাচ্ছে। রুচি বলি হারিয়ে যায়। যাই হোক, বছর ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। বছরের শেষ দিনে আমি সৌমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি, এই আশা নিয়ে কি আগামী বছরটা আমাদের সবার খুবই খুব ভালো কাটুক। আমাদের সমস্ত ছোট্ট ছোট্ট যে তুচ্ছ তুচ্ছ চাওয়া পাওয়াগুলো পূর্ণ হোক, ছোট ছোট স্বপ্নগুলো পূর্ণ হোক। যেসব ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা নতুন জীবনের আশায় বুক বেঁধে তৈরি হচ্ছে, কেউ নতুন বিজনেস শুরু করছো, কেউ কোনো নতুন কোর্সে জয়েন করছো, কেউ নতুনভাবে নিজের জীবনটাকে গড়ে তুলতে চাইছো, তাদের সমস্ত স্বপ্ন সফল হোক। ডিয়ার ফ্রেন্ডস, একদিকের প্রতিচ্ছবি আমি তুলে ধরলাম যে সেখানে মায়াপুরে বেড়াতে যাওয়া যায়, গেমা দালালকে নিয়ে রাত 1:30 অবধি ঘোরা যায়, কন্টেন্ট দিদির বাড়িতে গিয়ে চকচকে শাড়ি পরে পা ছুঁয়ে প্রণাম করা যায়, কিন্তু নিজের অসুস্থ মায়ের কাছে গিয়ে একটু বসা যায় না, নিজের অসুস্থ মাকে পা ছুঁয়ে প্রণাম করা যায় না, নিজের দিদার অন্ত্যেষ্টি সংস্কার অ্যাটেন্ড করতে গিয়ে প্রতিনিয়ত কানে ফোন লাগিয়ে দালালকে কন্টেন্ট সাপ্লাই করতে হয়। আর এর একদিকে একটি মেয়ের কাহিনী আমরা দেখলাম, একটি মেয়ের গল্প বলছি, একটি 20-22 বছরের পূর্ণ যুবতী মেয়ে, তার দিদার শরীর খারাপ। আগের ব্লগে আমরা দেখলাম বৌদি এবং বৌদির বাবা মা চলে গেছে বলে সেই মেয়েটির খুব মন খারাপ। কার কথা বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই, আমার গল্পের নায়িকা মীনা সুন্দরী। মীনা সুন্দরীর নামটার মতো তার মনটাও বড় সুন্দর। তার বৌদি বন্ধুর মতো, তো সখীর মতো, সেই বৌদি বাড়ি থেকে চলে গেছে, বাড়িটা খালি খালি লাগছে, নিশ্চুপ হয়ে গেছে। স্বাভাবিক তো, একটা 18 বছরের চুলবুলি মেয়ে যদি বাড়ি থেকে চলে যায় একটু ফাঁকা ফাঁকা তো লাগেই, যদি মানুষ হয় তো, যদি স্বাভাবিক মন থাকে তো। আর যদি একটা এমন অদ্ভুত মন থাকে যে না, ওর সঙ্গে আমার সম্পর্কটা মনে রাখতে হবে, প্রতি মুহূর্তে সম্পর্কটা মনে রেখে তবে ওর হাসির কথায় হাসবো, আর না হলে ওর হাসির কথাতেও আমি খোঁজ ধরবো, এই ধরনের মানসিকতা থাকলে কিছু বলার নেই। সুতরাং আমাদের মীনা সুন্দরীর কিন্তু এই ধরনের মানসিকতা নয়, তাই সে বৌদি চলে গেছে বলে দুঃখ লাগছে, তার স্যাড ফিল করছে। বৌদির বাবা মারা চলে গেছে, বাড়িটা খালি হয়ে গেছে। আগের ব্লগে আমরা সেটা দেখলাম, খুব সুন্দর সুন্দর নাইটি কিনলো। ছোট্ট মেয়ে, এইটুকু ছোট ছোট চাহিদা, 5 বছরে যেটা পূর্ণ হয়নি। ব্লগিং করতো, যে নাইটিগুলো পরে না সেগুলো ওর মা কিনে দিত,
এটা কিন্তু গুপ্তি বেড়াল বলে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে, তার ব্লগ থেকে আমরা জানতে পারছি যে এখন 180 ডিগ্রি হঠাৎ করে ঘুরে গেছে। কারণটা আপনাদের সবার জানা, আমি আর দ্বিতীয়বার রিপিট করলাম না। তো আমাদের মীনা সুন্দরীর ব্লগে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর নাইটি কিনেছে, প্রত্যেকটা নাইটি খুব সুন্দর দেখতে পেলাম। বাবা বাড়ির কর্তা, মার স্পন্ডেলাইটিসের ব্যথা, সুতরাং বাবা হাল ধরেছেন, রান্নাবান্না উনি করছেন, এবং আত্মীয়রা বলেছিল সকালবেলায় চলে যাবে 10টার ট্রেনে, কিন্তু বাবা বলেছেন যে না, দুপুরের খাওয়া দাওয়াটা করে যাও। বাবা রেঁধে বেড়ে আত্মীয়দের মানে কুটুমদের রেঁধে বেড়ে খাইয়েছেন, যেখানে মা ভার্চুয়ালি অচল হয়ে বসে আছেন। কারণ স্পন্ডেলাইটিসের পেন কি জিনিস আমি জানি, আমার ভাইয়ের আছে, আমার ভাইকে কলার পড়তে হয় গলায়। সুতরাং স্পন্ডেলাইটিসের পেন শুরু হলে একটা মানুষ ভার্চুয়ালি অচল হয়ে যায়। তার ডান হাতে যদি পেন থাকে না, সে ডান হাতে কাপ ধরে চা খেতে পারে না। সুতরাং মার ওই অবস্থাতেও বাবা কিন্তু বললেন যে না, 10টা ট্রেনে যেতে হবে না, দুপুরের খাবারটা তোমরা খেয়ে যাও। এবং এই কিছুদিন আগে আমরা দেখলাম ওই মাল রিকভারি যখন চলছিল, ডিভোর্স আইন মেনে মাল রিকভারি করতে গেছিল মীনা সুন্দরীর ফ্যামিলি, সেই সময় কিন্তু আমরা দেখেছি তার 1-2 দিন আগে বোধহয় দাদা তার স্ত্রীকে নিয়ে মানে বৌদিকে নিয়ে শ্বশুরবাড়ি গেছিল। মানে বৌদি এই কিছুদিন আগেই বাপের বাড়ি গেছিল, কিন্তু যেহেতু বাবা মা এসছে এবং বৌদি তাদের সঙ্গে যেতে চায়, এই বৌদির শ্বশুর বাড়ি থেকে মানে মীনা সুন্দরীর বাড়ি থেকে কিন্তু তাকে আটকানো হয়নি। মানে গত 5 বছরে মীনা সুন্দরী এবং তার বাবা মা যে অত্যাচারটা সহ্য করে এসছেন, মীনা সুন্দরী এবং মীনা সুন্দরীর বাবা মা যেন নীরবে সেই অত্যাচারের প্রতিবাদ করছেন। 5 বছরের বিবাহিত জীবনে মীনা সুন্দরী কোনোদিনই তার বাবা মাকে নেমন্তন্ন করতে পারেনি নিজের শ্বশুর বাড়িতে। মীনা সুন্দরীর শ্বশুর শাশুড়ি কোনোদিনই কুটুমকে নেমন্তন্ন করে খাওয়ায়নি, এটা আমরা ব্লগে দেখিনি। সুতরাং আমি জোর গলায় বলতে পারি। এছাড়া মীনা সুন্দরী কতগুলো কল রেকর্ড ছেড়েছিল ওয়াইটিতে, এবং সেই কল রেকর্ডে আমরা শুনতে পাচ্ছি যে জলনদীপের বাবা নিজে বলছে যে আমি জানি আপনারা আমাদের বাড়িতে এলে আমার স্ত্রী আপনাদের সাথে দুর্ব্যবহার করে, ভালোভাবে কথা বলে না। আমার স্ত্রী আমার সঙ্গেই ভালো ব্যবহার করে না, তো আপনাদের সঙ্গে কি ভালো ব্যবহার করবে? এটা কিন্তু আমরা কল রেকর্ডে শুনতে পেয়েছি, এটা ব্লগে দেখেছি। মীনা সুন্দরী বাপের বাড়ি আসতে চাইলে তার শ্বশুর বাড়িতে রীতিমতো ওয়ার্ল্ড ওয়ার লেগে যেত, সেটা তো আমরা 5 বছর ধরে দেখতে পেয়েছি। প্রতি মুহূর্তে তার মুখে গ্রেভেন্স থাকতো যে আমি বাবার বাড়ি কতদিন যাইনি, বাবার বাড়ি গিয়ে বেশ কিছুদিন থাকবো। সুতরাং মীনা সুন্দরীর বৌদি যখন বাবার বাড়ি যেতে চায়, তাকে কেউ আটকায় না, তাদের নিজেদের একটা বিচ্ছিরি স্মৃতি জড়িয়ে আছে। তো সুতরাং মীনা সুন্দরী এবং তার বাবা মা প্রতি মুহূর্তে খেয়াল রাখেন যে তার মেয়েটি যেটি পায়নি শ্বশুর বাড়ি থেকে, অন্য বাড়ির যে মেয়েটি তাদের বাড়ি এসছে, তাদের পুত্রবধূ, সে যেন সেটি ভরপুর পায়। তাই দেখো, এই সেদিন বৌদি কিন্তু বাপের বাড়ি গেছিল, আজ আবার বৌদি বাপের বাড়ি গেছে। 2-4 দিনের জন্য হলেও তো গেছে, তার শ্বশুর শাশুড়ি পারমিশন দিয়েছে। মায়ের হাতটা স্পন্ডেলাইটিসের ব্যথায় অচল, বাবা কিন্তু কুটুমদের আটকে দিলেন যে না, এত সকালে যেতে হবে না, দুপুরের খাওয়া দাওয়াটা করে যাও। নিজের দায়িত্ব নিয়ে জলখাবার এবং লাঞ্চের ব্যবস্থা করলেন। তাছাড়া ডিয়ার ফ্রেন্ডস, নিজের শরীর যখন অসুস্থ থাকে তখন কি মনে হয় যে বাড়িতে বাবা নিজের মতো থাকি, তাই মনে হয় না? মা অত অসুস্থ, কিন্তু কুটুম আছে, তাদের আদর যত্নে কোনো রকম বাধাবিঘ্ন উপস্থিত হয়নি, তাদের আদর যত্নের কোনো রকম ত্রুটি হয়নি। এবং আমরা কি দেখতে পাচ্ছি যে মার অত অসুস্থতা সত্ত্বেও বাবা কিন্তু তাদের আটকে দিয়েছেন, বললেন না, দুপুরবেলা খেয়ে যাও। কুটুমরা চলে গেল, যাবার সময় বৌদি আনন্দ করতে করতে বাবা মার সঙ্গে বাপের বাড়ি গেল। 2-4 দিন সে থেকে সে ফিরে আসবে। বছরের শেষ দিনে এই রকম একটি গল্প বলতে কি ভালো লাগে না? ওই জন্যেই আমি এই গল্পটি কালকে বলিনি, আজকের দিনের জন্য তুলে রেখেছিলাম। কারণ এটা গল্প কথাই মনে হয়, জানো তো, গল্প কথাই মনে হয়। 5 বছরের ব্লগিং দেখার পর এই ধরনের ভিডিও আমার সত্যি গল্প মনে হয়। যাকে একদিকে আমরা দেখছি একটা মানুষ দিদার অন্ত্যেষ্টি সংস্কারে কানে ফোন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে,
এমনকি শ্মশানেও, কারণ তাকে প্রতি মুহূর্তে লাইভে বসে থাকা দালালকে কন্টেন্ট সাপ্লাই করতে হবে। আর এদিকে আমরা দেখছি হাতে স্পন্ডেলাইটিসের ব্যথা নিয়ে একটি মেয়ে দৌড়ে ছুটে এসছে তার মাকে দেখতে। ওদিকে আমরা দেখতে পাচ্ছি যে মা অসুস্থ হয়ে পড়েছিলেন, মায়ের ছায়া মারায়নি, জামাই তো অন্ত্যেষ্টি সংস্কারেই যায়নি এবং মেয়ের মার সঙ্গে দেখা করার কোনো প্রয়োজনই অনুভব করেনি। মৃত মায়ের ফটোতে যখন জল মিষ্টি দেওয়া হচ্ছে, পাশে বসে সে কচুরি ঠুসছে। আর এখানে মীনা সুন্দরী কি বলল, যে মেয়েরা যদি মায়ের কাছে থাকে, দিদার কাছে থাকে, দিদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। স্বাভাবিক তো, যে কোনো মা সন্তানদের প্রেজেন্সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মীনা এত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছে, গত 3 মাস তার উপর দিয়ে ভার্চুয়ালি তুফান গেছে, তুফান, তার নার্ভের উপর দিয়ে বুলডোজার চলে গেছে। কোনোদিন কিন্তু আমরা দেখিনি ভিডিওতে এসে তাকে কান্নাকাটি করতে, বরঞ্চ যে তার উপর দিয়ে বুলডোজারটি চালিয়েছে, যতদিন না আমরা আসল কারণটি জানতে পারছি, তার মুখোশটা একটু একটুভাবে খুলেছে, ততদিন সে এই পরিস্থিতির ফায়দা তুলতে গিয়ে স্যাড লাইফ বলতো। এবং সে যখন স্যাড লাইফ বলতো, দর্শকরা কি বলতো বলো তো, এদের স্যাড লাইফ, কিন্তু ব্লগিং এর কোনো কমতি নেই। মীনা সুন্দরীর কালকের ব্লগে আমরা কি দেখতে পাচ্ছি, দিদার হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, একটু বাড়াবাড়ি হয়ে গেছে। মীনা বলতে গিয়ে কেঁদে ফেললো ক্যামেরার সামনে। খুব কম কিন্তু আমরা ওকে কাঁদতে দেখেছি। প্রথম যখন নতুন চ্যানেলটা খুলেছিল, ওই মার্ডার অ্যাটেম্পটা বলতে গিয়ে সে কান্নাকাটি করেছিল। 2, যখন জানতে পারলো যে তার 5 বছরের জীবনসাথী এবং তার 5 বছরের শ্বশুরবাড়ির লোকেরা তার ছেলেকে শিখিয়েছে যে মা মরে গেছে, তখন সে মেয়েটা কান্নাকাটি করেছিল। এবং অভাবিতভাবে তার আরেক আত্মীয় তার পাশে এসে দাঁড়িয়েছিল, একটা মেয়ে হিসেবে সে পাশে এসে দাঁড়িয়েছিল। বড় ব্লগার ম্যাডাম সোমালি মীনা সুন্দরীকে যখন সাপোর্ট করেছিল, তখন সে অভিভূত হয়ে গিয়ে কেঁদেছিল ক্যামেরার সামনে এসে, তাকে ধন্যবাদ দিয়েছিল এবং তার প্রাক্তন স্বামী এবং শ্বশুরবাড়ির প্ররোচনায় সে যে সেই ম্যাডামকে অকথা কুকথা বলেছে তার জন্য ক্ষমা চেয়েছিল। সেই দিনটাও দেখেছিলাম মীনাকে ক্যামেরার সামনে কাঁদতে। এছাড়া এই দুটো অকেশন ছাড়া মীনা কিন্তু তার এই দুঃখ ব্যাপারটা কখনো বেচতে আসেনি, কখনো না। মীনা যদি আজকে দুঃখ বেচতে বসতো, তাহলে এতদিনে ওর 100K সাবস্ক্রাইবার পেরিয়ে যেত। হাসি মুখে ব্লগ দিয়েছে। সুতরাং তোমরা যারা এখনো গর্ধবের মতো বলে যাচ্ছ যে ব্লগে তো দেখিনি তোমার এত দুঃখ, শ্বশুরবাড়িতে তুমি এত দুঃখে ছিলে, তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে দুঃখে থাকুক সুখে থাকুক যাই হোক, ব্লগটা সে হাসি মুখেই দিত। কারণ ব্লগিংয়ের নিয়মই এটা, হাসি মুখটি দেখতে বেশ বলে না, লোকে হাসি মুখটি দেখতে চায়। তো যাই হোক, মীনার আজকের ব্লগে আমরা কি দেখতে পাচ্ছি, এই ব্লগটা, যে ব্লগটা নিয়ে আমি কথা বলছি, এটা প্রচারিত হয়েছিল কালকে। আমরা কি দেখতে পাচ্ছি যে দিদার হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, হাতে স্পন্ডেলাইটিসের প্রচণ্ড ব্যথা নিয়ে মা দৌড়েছেন দিদাকে দেখতে। স্পন্ডেলাইটিসের যন্ত্রণায় ট্রেন জার্নি কিন্তু যথেষ্ট কষ্টদায়ক, ট্রেনের জার্কিং, তাছাড়া এমনি যাতায়াতই, টোটো করে যাওয়া, ছোটোখাটো জার্কিংয়ে কষ্ট হয়। তো মা আলাদা জিনিস না, সবাই তো আর চতুর্থীর কাজ করে ঠাকুর দেখতে বেরিয়ে যেতে পারে না, তো মা মেয়ের টানটাই আলাদা। তো মা পৌঁছে গেলেন দিদাকে দেখতে এবং দিদাকে রোগশয্যায় দেখে মীনা নিজেকে ধরে রাখতে পারেনি। বললাম না, যে মেয়ে কখনো ক্যামেরার সামনে এসে কাঁদে না, সেই মেয়ে কালকে ক্যামেরার সামনে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। প্রতিটি মানুষের প্রতি, প্রতিটি আত্মীয় স্বজনের প্রতি এই পরিবারের কর্তব্য পরায়ণতা কিন্তু প্রতিটি ব্লগে ফুটে ওঠে। আগের ব্লগগুলোতে দেখলাম কুটুমকে আদর আপ্যায়ন করা হলো, কুটুমরা যখন বাড়ি এসেছিল মায়ের স্পন্ডেলাইটিসের ব্যথা শুরু হয়ে গেছিল, কিন্তু তাতেও তাদের সকালবেলা যেতে দেওয়া হয়নি, লাঞ্চ করিয়ে পাঠানো হলো। এদিকে সঙ্গে সঙ্গে অসুস্থ মায়ের খবর পেয়ে দৌড়েছেন অসুস্থ শরীরে আমাদের মীনা সুন্দরীর মা। বাবা মার শিক্ষাই তো সন্তানের মধ্যে আসে না, যেটা মীনা সুন্দরীর ব্যবহারে আমরা প্রতিনিয়ত দেখতে পাই। দিদার অসুস্থতায় সে যথেষ্ট দুঃখিত এবং দাদা সঙ্গে গেছে, মা এবং বোনকে নিয়ে সে সঙ্গে গেছে। বাবা ডিউটি করেন আমরা সবাই জানি, সুতরাং যখন তখন বাড়ি ছেড়ে তার পক্ষে যাওয়া সম্ভব নয়। এবং এই মেয়েটি মীনা সুন্দরী, আমাদের গল্পের যিনি নায়িকা, সেই মেয়েটা তার অসুস্থ দিদার প্রতি যেমন কর্তব্য পালন করছে, সেই মুহূর্তে তার মনে পড়ছে যে আমার বাবা
বাড়িতে একা আছে, সুতরাং আমাদের বেশি দিন এখানে থাকা যাবে না। তার সঙ্গে সঙ্গে সে বলে দিল যে যেহেতু আমার বাবা বাড়িতে একা আছে, আমি আর আমার দাদা তাড়াতাড়ি চলে যাব এখান থেকে। দাদা একবারে ওয়াইফকে নিয়ে ফিরবে, সেটাও বলা হলো ব্লগে। আর কি বললো, সব থেকে ভালো লেগেছে যে কথাটা, যে মেয়েরা মার কাছে কিছুদিন থাক, সন্তানের সাহচর্যে মা ধীরে ধীরে ঠিক সেরে উঠবে। কারণ ওই 3 মেয়েকে একসঙ্গে পেয়ে দিদার শরীরটা অলরেডি একটু সেরে গেছে, সেটা আমরা ব্লগে জানতে পারছি। আর কি দেখতে পেলাম, ভোর 5টার সময় বেরিয়ে এক মাসি 14-15 বছর যার বাপের বাড়িতে আসার সুযোগ ঘটেনি, তাকে গিয়ে নিয়ে আসা হলো। আর উল্টো দিকে আমরা কি দেখতে পাই, যে কন্টেন্ট দিদির বাড়িতে গিয়ে কলকাতায় চকচকে শাড়ি পরে পা ছোঁয়া যায়, কিন্তু বাড়ি থেকে 2 পা দূরে কাকিমার বাড়ি, আত্মীয়, তার বাড়িতে বেড়াতে যাওয়া যায় না। সেই কাকিমাটি ফ্যান হিসেবে আজ বাড়িতে এসছেন, কিন্তু গিফট আনেননি। উনি জানেন না যে এই বাড়িতে প্রবেশ অধিকার তখনই পাওয়া যায় যখন গিফট আসে। তো গিফট আনেননি, সুতরাং ফুটেজও উনি বেশি পেলেন না, কয়েক সেকেন্ডের ফুটেজ পেয়েছেন বোধহয়। তো যাই হোক, মেনার ব্লগ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সন্তানদের দেখতে পেয়ে অসুস্থ দিদার শরীরের একটু উন্নতি হয়েছে। আর সকলের উপস্থিতিতে সামান্য খাওয়া দাওয়া কত স্বাদিষ্ট লাগছে, কত টেস্টি লাগছে, সেটা মেনার ব্লগে দেখতে পাওয়া যায়। সামান্য ডাল ভাত আর আলু ভাতে, কিন্তু তাই যেন মনে হচ্ছে কত লোভনীয় খাদ্যবস্তু। কারণ কি, সেখানে সংসারের প্রতিটি মানুষ উপস্থিত আছে, কোনো ভাড়া করা কন্টেন্ট নেই যে তারা গিফট এনেছে সুতরাং তাদের পাবদা মাছ রেঁধে খাওয়াই, এই ধরনের মানসিকতা এখানে ফুটে উঠছে না। তো যাই হোক, বছরের শেষ দিনে শুভকামনা রইল যে মীনা সুন্দরীর দিদা যাতে তাড়াতাড়ি আরোগ্য লাভ করেন, উনি সুস্থ হয়ে উঠুন, ওনার সন্তানরা ওনাকে ঘিরে রয়েছে, সন্তানের সাহচর্যে অসুস্থ মা ধীরে ধীরে যেন সুস্থ হয়ে ওঠেন, এই শুভকামনা জানিয়ে এই ভিডিওটা শেষ করছি। See you in the next video.